আজকে যদি টিভি চ্যানেলটা চালান দেখবেন রোজ খবর হচ্ছে তৃণমূলের এই নেতা চলে গেল বিজেপিতে, তৃণমূলের ওই নেতা চলে গেল বিজেপিতে। আচ্ছা দেখে আপনাদের একটু হাসি পায় না, অবাক লাগে না? কেন বলুন তো অবাক লাগবে? আজ থেকে 1-2 বছর আগে পর্যন্ত টিভি চ্যানেলগুলো কি বলতো? বলতো তৃণমূলে তো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, দিদি ছাড়া কারোর কোনো গুরুত্ব নেই। আর আজ টিভি চ্যানেল বলবো ওখানে গুরুত্বপূর্ণ নেতা বেরিয়ে গেল, এই গুরুত্বপূর্ণ নেতা বেরিয়ে গেল, এই গুরুত্বপূর্ণ নেতা। ওটাই ছিল তারা এতদিন। টিভি চ্যানেলগুলো তো এতদিন গুরুত্বপূর্ণ নেতা খুঁজে পেত না, সবাই ল্যাম্প পোস্ট ছিল। আজকে বলছে তৃণমূলে অনেক পোস্ট আছে, জানো তো, এখন খুঁজে পেয়েছি। আহা, কি আনন্দের কথা। আচ্ছা এই যে পার্টি চেঞ্জ হচ্ছে, আপনারা আমার বলুন তো, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দোতলার ঘরে রান্না করছেন, মায়েরা রান্না করেন তো, 6টা আলু কাটলে একটা পচা বেরোয়, জানলা দিয়ে ফেলে দেন। 10টা পেঁয়াজ কাটলে একটা পচা বেরোয়, জানলা দিয়ে ফেলে দেন। আমাদের দিদি কি করা আছে? দিদি দোতলার ঘরে রান্না করছেন, পচা মালগুলো জানলা দিয়ে ফেলছেন। দিদি তো আর জানেন না নিচে অমিত শাহ পার্টি দিয়ে দাঁড়িয়ে আছে। অমিত শাহ যদি মনে হয় ওই পচা মাল করে বিজেপি কর্মীদের খাওয়াবেন, তাহলে তো 21শে আমাশাই হবে দাদা। এটাই তো দিদির বিধান। আরে কি মুশকিল হলো বলুন? আমাদের দিদির মন খুব ভালো, জানেন তো, যে যা চায় দিদি তাকে সেটাই দেয়। দেখুন আমাদের ফ্রিতে রেশন দিচ্ছেন, আজীবনের জন্য দেওয়ার কথা বলেছেন। স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছেন, মেয়েদের কন্যাশ্রী, যুবশ্রী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, স্কলারশিপ থেকে শুরু করে রাস্তাঘাট, হসপিটাল, যার যা দরকার। শুধু আপনি চান, শুধু আপনার চাওয়ার অপেক্ষা। আপনি চাইবেন আর দিদি আপনাদের দিয়ে দেবে। এবার একটু ভাবুন তো, আপনি দিদির কাছে জিনিস চাইছেন, দিদি দিয়ে দিচ্ছে। এখন অমিত শাহ যদি দিদির কাছে নেতা চায়, দিদি দেবে না? আমাদের দিদির তো খুব ভালো মন। এবার অমিত শাহ দিল্লি থেকে এসছে, দিলীপ বাবুর হাতে একটা বড় বাটি ধরিয়ে দিয়েছে। সেই বাটি নিয়ে অমিত শাহ দিদির বাড়ির কাছে গিয়ে বলছে, ও দিদি একটা নেতা দাও না, দিদি একটা নেতা দাও না, দিদি একটা নেতা দেবো, নেতা নেতা। আর আমাদের দিদির মন বড্ড ভালো, দিদি ভেবে দেখলো কাদের কাদের ভাড়ানো যায়। আর দিদি ডাক দিচ্ছে, আপনি এখানেই একটা একটুখানি চলে যান, অটো করে এখান থেকে কত টাকা ভাড়া নেবে? 15 টাকা না 20 টাকা ভাড়া। নামবেন হচ্ছে চিড়িয়া মোড়। দিদি ডাক দিচ্ছে, এই শ্রীভদ্র এই যা, এই সুবন্ধু, এই শোভন, এই আর বৈশাখীকে নিয়ে যা। কি করা যাবে? তাদের দিদি ভিক্ষা দেবে, তবে তারা নেতা নেবে, নেতা নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলবে বাঙ্গাল মে আয়েঙ্গে। আচ্ছা আপনারা বলুন তো, ভগবান আমাদের 2টো ঠ্যাং দিয়েছে তো, কেন ভগবান মনে করেছে একটা ঠ্যাঙে আমরা দাঁড়াতে পারবো না, তাই 2টো পা দিয়েছে আমাদের? এখন একটা পা দাঁড়া সম্ভব না, তাই তো 2টো পা লাগে। এখন বিজেপি নেতারা কখন তৃণমূলের নেতা ভাগাচ্ছে? ভোটের 3 মাস আগে। কেন? কারণ দিলীপ বাবুর কোথাও মনে হচ্ছে আমার কথাটা হইব না, বুঝলে? আর আমার কথাটা হইব না, তাই তৃণমূলের নেতা লাগবে। তাই শুভেন্দু আনো, শ্রীভদ্র আনো, শোভন আনো, কাল আবার আমার এলাকার বিধায়ক রাজীব দাও গেছেন, গিয়ে সবাই বলছেন 9 বছরে কোনো উন্নয়ন হয়নি গো। তারা কি করে উন্নয়নটা দেখবেন? কারণ দিদি যখন রাজ্যের উন্নয়ন করছিলেন, এইসব লোকগুলো নিজের পরিবারের উন্নয়ন করছিল, ওই কোনো তো তারা দেখতে হয়নি উন্নয়ন। বাবা চেয়ারম্যান, বাবা এমপি, জেলা সভাপতি, ভাই এমপি, আরেক ভাই চেয়ারম্যান, নিজে মন্ত্রী, প্রাক্তন এমপি, কাউন্সিলর, বাপরে বাপরে বাপ। নরেন্দ্র মোদীও দেশের এত গুজরাটিকরণ করেননি, যা মেদিনীপুরের অধিকারীকরণে হয়ে গেছিল। তারা আবার এসে বলছে দিদি কি কাজ করছে, দিদির নাকি ভাইপোকে বসানোর চেষ্টা করছে। যাই হোক, আমি ভাইপো ইস্যুতে একটু পরে আসছি। দেখুন আপনাদের এই জায়গায় যে সভাটা হচ্ছে না, এই জায়গাটা একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা কি? এটা হচ্ছে প্রায় মিনি ইন্ডিয়া। কেন মিনি ইন্ডিয়া? এখানে প্রায় প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা ভাষার কথা বলা মানুষ রয়েছে। আপনি যদি কামারহাটিতে সার্ভে করেন, আপনার দেশের 543টা সিটে সার্ভে করার দরকার নেই, শুধু কামারহাটের মানুষের বক্তব্য নিয়ে বুঝে যাবেন দেশের কি হতে পারে। কিন্তু কেন জানেন? এই যে দেখুন, মিডিয়া এবং বিজেপির একটা মিলিত কিছু অংশের মিডিয়া কাজ হচ্ছে তৃণমূল কর্মীদের মনোবল ভাঙা। আর মনোবল ভাঙাটা কেমন? টিভি চালাবেন, 200 200 200 200 200 200 গুলি বেরোচ্ছে, 200 200। টিভি চালালেই বিজেপি নেতা বলে এই তো আমরা 200, এই তো আমরা 200। গল্পটা কেমন জানেন? এরপরে কি এটা দেখেছেন? সবাই দেখেছেন, দেখেন তো? আপনার পাশের লোকটা যখন বলবে, বুঝলে মনে হইতেছে এবার বাংলায় বিজেপি আইব। আপনারা যারা ফ্লোটিং ভোটার, যারা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কাকে ভোটটা দেবেন, বিজেপির ধান্দাই আপনারা যেন পদ্ম ফুলে মারেন।
আমি এখন বললাম ওপরে কি তাকালো, সবাই তাকালেন, আপনি তাকানোর জন্য আপনার পেছনের লোকটা তাকালো, তার জন্য পেছনের লোকটা তাকালো, এই করতে করতে ওই মোড়ের মানুষটাও তাকিয়েছে ওপরের দিকে। বিজেপির ধান যাচ্ছে এইটা, এটা এবার হবে না। কেন জানেন? কারণ বিজেপি যখন ভোট চাইতে যাবে মায়েরা আগে প্রশ্ন করবে, মোদিজি গ্যাসের দামটা বাড়ালেন কেন? আর বাড়িয়েছেন ঠিক আছে, ভর্তুকির টাকাটা আবার ব্যাংকে পাঠাচ্ছেন না। भर्तुकी टाका ढुकছে কারো ব্যাংকে? गैस का जो सब्सिडी है उसके पैसा मिल रहे हैं? किसी का बैंक में 5 रुपया, किसी का 7 रुपया, किसी के आता ही नहीं। अरे मोदी जी 30, 19 আপনার কপাল ভালো, আমার মায়ের থেকে আপনি 5 টাকা বেশি পেয়েছেন, তাহলে দরকার নেই। फिर सोचिए जिसका वादा था 15 लाख देंगे वो ये नहीं बताया था गैस का सब्सिडी भी खींच लेंगे। এটা হয়েছে। এবার গ্যাসের উপরে তো আপনি রান্না করবেন, তার জন্য সরষের তেল দিতে হবে। সরষের তেল হচ্ছে 150 টাকা লিটার, কোথাও কোথাও 160 টাকা কিলো। এই যে চক্রান্তটা চলছে না, এর মূল জায়গায় হচ্ছে কিছু অংশের মানুষদের পাইয়ে দেওয়া। এই যে এত মুদির দোকানদার, এত ছোট ছোট দোকানদার এই যে বাস চালাচ্ছেন, অটো চালাচ্ছেন, এদের পেটে লাথি মারার কাজটা শুরু হয়ে গেছে। এই কারণে কৃষকেরা বসে আন্দোলন করছে, কারণ কৃষি বিলটার জন্য না শুধু কৃষকদের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। জিও সিম ব্যবহার করেন আম্বানির, এই বিলটা যদি চালু থাকে কদিন পর আম্বানির আলু আসবে, জিও আলু। বাজারে কিনবেন একটা প্যাকেটে 11টা আলু, প্রত্যেকটাই জিওর সিম্বল দেওয়া, এক প্যাকেট আলুর দাম 150 টাকা। কেন জানেন? কারণ এতদিন চাষি ভাইদের থেকে মুদির দোকান নিত, সেখান থেকে আপনি আলু কিনতেন। এবার চাষি ভাইয়ের থেকে আদানি আম্বানি কিনবে, তার থেকে আপনাকে কিনতে হবে। তাই আম্বানি যা দাম ঠিক করবে আপনাকে সেই দামই দিতে হবে, নাহলে আলু ছাড়া শুধু দিদির দেওয়া 2 টাকা কিলো চাল ফ্রি কলের জলে উনানে ফুটিয়ে খেতে হবে। এই দিনটা ভারতবর্ষে আসছে, এই কারণেই এত আন্দোলন চলছে। আপনারা জানেন আজকে বাজেট হয়েছে, পেট্রোলের উপরে আরো 2.5 টাকা সেস বাড়িয়েছে, ডিজেলের উপরে আরো 4 টাকা ট্যাক্স বাড়িয়েছে। এই যে যারা গাড়ি চালাচ্ছেন, এখন তো প্রায় 170 করে পৌঁছে গেছে পেট্রোল ডিজেল, আবারও পৌঁছবে, কারণ 4 টাকা করে প্রতি লিটার ডিজেলে, 2.5 টাকা করে প্রতি লিটার পেট্রোলে। এই অবস্থা ভারতবর্ষের মাটিতে এখন চলছে। আর গোটা দেশকে যারা জ্বালিয়ে পুড়িয়ে সর্বনাশ করে দিচ্ছে, তারা বাংলায় এসে বলছে হাম সোনে কা বাংলায় বানাएंगे। কিন্তু দিলীপ বাবু এটা জানেন না, গোটা রাজ্যটাকে সোনে কা বাঙ্গাল বানাতে হলে যত সোনা লাগবে, তত সোনার জন্য কটা গরুর কত লিটার দুধ লাগবে, এটা দিলীপ বাবু কোনো হিসাব করেন। যদি হিসাব করতেন তাহলে বলতেন না সোনে কা বাঙ্গাল বানাएंगे। ওরা কি বলছে? আমাদের আগের দাদা যিনি বলছিলেন, উনিও বললেন জয় বাংলা। আচ্ছা, বাংলা আমাদের পশ্চিমবঙ্গের মানুষের ম্যাক্সিমাম মানুষের মাতৃভাষা। এখানে বহু ভাষাভাষীর মানুষ আছে, যার যার অধিকার আছে তার ভাষার নামে জয়ধ্বনি দেওয়ার। আবার আমার এই মাটিটাও কিন্তু বাংলা। বিজেপি বলছে জয় বাংলা তো বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমরা কেন বলবো? আচ্ছা, এই যে বিজেপি বলছে সোনার বাংলা গর্ব, এই সোনার বাংলাটা কি বলুন তো? বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তুমি ওটাকে ব্যবহার করতে পারো, আমি জয় বাংলা বললে আমি হচ্ছি দোষী। আহা, কি কষ্ট শোনা, মেনে নেওয়া যায়? এই কি সিস্টেম চলছে? আরে দাদা, সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে এদের রাজনীতি ঠিক নেই, এদের ইস্যু ঠিক নেই। দিলীপ বাবুর মা বাবার যখন স্বাস্থ্যসাথীর কাজ করাচ্ছেন, দিলীপ বাবু আর বলতে পারছেন না স্বাস্থ্যসাথী খারাপ, বলতে পারছেন না দিদি রাস্তা করেননি, হসপিটাল করেননি, কাজ করেননি। ফলে এদের কাজ ব্যক্তিগত আক্রমণ এবং তৃণমূল কংগ্রেসের নেতা ভাঙিয়ে নিয়ে একটা গল্প তৈরি করা। কিন্তু বিজেপির দুশোর গল্প আমি আপনাদের বলি, উপরে থাকালেন না। দিল্লির নির্বাচন মনে আছে? ঠিক 1 বছর আগে दिल्ली में कितना सीट है पता है? 70 सीट है। वहां का मुख्यमंत्री के नाम है अरविंद केजरीवाल। 36 सीट अगर मिलता है वो सरकार बनाएगा। अमित शाह क्या बोले? इस बार दिल्ली में बीजेपी का सरकार। कितना सीट मिलेगा? हम लोगों को 50 सीट मिलेगा। अमित शाह तो दावा ठोक दिए कि 50 सीट मिलेगा। वहां का बीजेपी का जो कार्यकर्ता है वो तो ढोल ताशा लेके निकल गए। अमित शाह ने 50 बोल दिया तो 55 आएगा, लेकिन 49 नहीं आएगा, 50 आएगा। 70 में से 50 आएगा। टीवी चला के बैठा, রেজাল্ট কা দিন থা, ফলাফলের দিন, টিভি চালিয়ে বসে আছে বিজেপি কর্মীরা। অমিত শাহ বলেছে তাহলে তো হবেই। अब रिजल्ट निकल रहा था, बीजेपी का कार्यकर्ता लोग टीवी देख रहे थे। 50 नहीं जी, 45 ना, 40 ना, 35 ना, 30 ना, 25 ना, 20 ना, 15 ना, 10 ना, 9 ना, 8 सीट मिले थे बाबू लोगों को। 50 का टारगेट था, मिला था 8। যাদের বাচ্চারা ঐকিক নিয়মের অঙ্ক করে বাড়িতে ক্লাস 5, 6 এ সদ্য করছে,
আপনি বাচ্চাটাকে অঙ্ক দেবেন বাড়ি। আচ্ছা বাবু, অমিত শাহ যদি দিল্লিতে 50 পাওয়ার কথা বলে 8 পায়, তাহলে বাংলায় 200-র কথা বলে কত পাবে? আপনার বাচ্চাটা অঙ্ক করে বলে দেবে, মা बीजेपी এবার ঘাট হয়ে যাবে। ये है अमित शाह का टारगेट और रिजल्ट जो उन लोगों को मिलता है। एक ही बात झारखंड में बताया, यूपी छोड़कर एक जगह पर भी अमित शाह का टारगेट मैच नहीं हुआ। वो भी बंगाल में भी बोल रहा था। देखिए, आप लोगों को पता है ये बंगाल के इलेक्शन में टीएमसी, बीजेपी, लेफ्ट कांग्रेस के अलायंस और बाकी सब पॉलिटिकल पार्टी जो छोटा मोटा है वो सब फाइट कर रहे हैं। लेकिन দিদিকে জেতানো কেন দরকার জানেন তো? কারণ এই মুহূর্তে আপনারা তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন। এই একটা মহিলা, সাদা শাড়ি হাওয়াই চপ্পল পরা মহিলা, 5 ফুট 2 ইঞ্চি হাইট, ওজন খুব বেশি হলে 49 কিলো হবে, তার বিরুদ্ধে সবাই জোট বেঁধেছে। সবার একটাই উদ্দেশ্য, ওই মহিলাটাকে সরাও। এখানে মা কাকিমারা অনেকে আছেন, আপনারা অনেকে জানেন মমতা ব্যানার্জি এই মুহূর্তে ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আর কোন মহিলা মুখ্যমন্ত্রী দেশের কোন রাজ্যে নেই। ফলে সেইটাকেও যেন সরিয়ে আপনাদের মুখটা বন্ধ করা যায়, সেই চক্রান্তটা চলছে। আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা কি জানেন? আমি তো বলি আমার খুব গর্ব হয় এই নেত্রীর দল করি। হাওয়াই চপ্পল পরেন, একটা বস্তিতে বড় হয়েছেন, থাকেন একটা টালির চালের বাড়িতে। আবারও বলি ওজন 5 ফুট 2 ইঞ্চি 49 কিলো। সেই মহিলাকে এত ভয়, এত ভয়, এত ভয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ডেলি প্যাসেঞ্জার হয়ে গেছেন, রয়ে আসছেন। কত ভয়, বুকে দুরু দুরু ভয়, কারণ ওরা বুঝতে পেরেছে তা আসল বাঘিনী এইখানে। আরে একটা গল্প বলি আপনাদের, মহালয়া মা দুর্গার গল্প শুনেছেন তো? রেডিও চালাবেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে শোনা যায়। ওখানে কি শোনা যায় জানেন? মহিষাসুর ব্রহ্মার কাছে গেছিল বর চাইতে। ব্রহ্মাকে বলছে, ব্রহ্মদেব আমি অমরত্ব চাই। ব্রহ্মা বলেছে, অমরত্ব দিতে পারবো না, কিন্তু একটা তোমায় বর দিতে পারি, কোন পুরুষ, কোন দেবতা, কোন রাক্ষস তাদের হাতে তারা তোমায় বধ করতে পারবে না। তো অসুরের তো কি আনন্দ, বলছে ব্রহ্মা বোঝেনি, আমাকে তো অমরত্বেরই বর দিয়েছে। অসুরের ওর একটা অসুর বন্ধু বলছে, কেন 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 মনে হচ্ছে? বলছে না, আরে কোন দেবতা মারতে পারবে না, তাহলে বাকি রইল কি দেবী। কোন পুরুষ মারতে পারলে না, বাকি রইল কি নারী। যেখানে আমি অসুর শ্রেষ্ঠ, ইন্দ্র আমার ভয় কাঁপে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার ভয় কাঁপে, সেখানে কিনা আরে মহিলা আমার অদূর, এত সম্ভব না। বলে অসুর গেল সর্বজয় করতে, নিজেকে অমর ভেবে। ব্যাস সামনে পড়লো ইন্দ্র, ইন্দ্রকে হারিয়ে দিল। সামনে পড়লো বরুণ, হারিয়ে দিল। সামনে পড়লো সোম, চন্দ্র, সূর্য, হারিয়ে দিল। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে পলাতক। তারা এলেন, এসে কি করলেন? সবার তেজ পুঞ্জ থেকে মা দুর্গা সৃষ্টি হলো একটা মহিলা। এবার এই মহিলা দুর্গা যখন গেছে স্বর্গে, অসুর তো দেখে আগে হাসে, বলে তোমায় পাঠিয়ে দিয়েছে দেবতারা যুদ্ধ করতে, ওদের কথা শুনো না, তুমি আমাকে বিয়ে করো, তুমি আমার স্বর্গের স্ত্রী হয়ে থাকবে, রাক্ষস শ্রেষ্ঠের স্ত্রী। দুর্গা রেগে গেল, যুদ্ধ শুরু হলো। এই গল্পটা আমি এখানে থামালাম, এর ডান দিকে আর একটা গল্প শুরু করি। আপনারা সবাই হলেন ব্রহ্মা। 2014 সালে নরেন্দ্র মোদীকে বর দিলেন। নরেন্দ্র মোদী বর চাইলে আমি আজীবন ক্ষমতায় থাকতে চাই। আপনারা বলেন না, আজীবন ক্ষমতায় থাকতে পারবে না, কিন্তু এই বরটা তোমায় দিচ্ছি, কোন পুরুষ তোমায় রাজনীতিতে হারাতে পারবে না। এবার নরেন্দ্র মোদী গেলেন রাহুল গান্ধীর কাছে, রাহুল গান্ধী হেরে গেল, নরেন্দ্র মোদী দিল্লি জয় করলেন। তারপর নরেন্দ্র মোদী গেলেন উত্তরপ্রদেশ, অখিলেশ যাদব হেরে গেল, নরেন্দ্র মোদী ইউপি জয় করলেন। এরপরে নরেন্দ্র মোদী গেলেন বিহার, তেজস্বী হেরে গেল, নরেন্দ্র মোদী বিহার জয় করলেন। এবার বাংলায় ঢুকে দেখলেন একটা মহিলা দাঁড়িয়ে, দেখে বলছেন, আরে সব পুরুষদের হারিয়ে দিয়েছি আর তুই তো একটা মহিলা। মমতা দিদি, আপনি আমাদের সঙ্গে আসুন, আমাদের সমর্থন করুন, আর রাজ্যটা আমাদেরকে ছেড়ে দিন, কারণ আপনি জানেন ওদের কি দশা হয়েছে, আপনারও সেই দশা হবে। আবার এই গল্পটা এখানে থামি, আবার এই গল্পটা স্টার্ট করি। প্রবল যুদ্ধ শুরু হয়েছিল। যুদ্ধের পরিণাম আপনারা সবাই জানেন, কারণ দুর্গাপুজোর সময় আপনারা যখন মা দুর্গার পায়ে অঞ্জলি দেন, তখন দেখতে পান ওই মহাপ্রতাপশালী দাম্ভিক মহিষাসুর মা দুর্গার পায়ের কাছে বসে আছে, আর মা দুর্গার পাটা তার বুকের উপরে রাখা। এই গল্পটা আর 3 মাস যারা মহিষাসুর মর্দিনীর গল্পটা দেখতে পাননি, শুধু শুনেছেন, তারা আর 3 মাস পর মহিষাসুর মর্দিনীর গল্পের রিপিট টেলিকাস্ট দেখবেন। আর আমি বলি দুটো লাইনে, আমার কবিতার শেষ দুটো লাইন কি হবে? আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল শঙ্খের, আমার দুর্গা আবার জিতবে, অসুর হারবে ফের, আমার দুর্গা আবার জিতবে, অসুর হারবে ফের। এবারও আমাদের দুর্গা জিতবে, এবারও মহিষাসুরের সেনা হারবে। মহিষাসুরের সেনা অনেক বড় সেনা, কিন্তু একা দুর্গার সাথে পাল্লা দিতে পারবে না।
মা দুর্গার সাথে দেবতাদের পুঞ্জীভূত শক্তি ছিল, আর মমতা ব্যানার্জির সাথে আপনাদের প্রত্যেকের ভালোবাসা আছে। আর তার কারোর কিচ্ছু দরকার নেই, এই মহিলা একাই থাকবে। এই কারণেই যে নতুন স্লোগানটা লিখেছি, তার নাম খেলা হবে। কেন জানেন? আমরা বলছি বিজেপি, তোমরা তোমাদের ব্যাট নিয়ে আসো পছন্দ মতো, তোমরা তোমাদের পছন্দ মতো উইকেট আনো, যেখানে ইচ্ছা পুঁতে দাও। বল তোমরা নিজেদের পছন্দ মতো আনো, মাঠে ঘাস থাকবে কিনা তোমরা ঠিক করো, ফ্লাড লাইট পছন্দ মতো সাজাও, আম্পায়ারটাকে তোমরাই ধরে আনো, গ্যালারিতে দর্শক থাকবে বাংলার মানুষ, তোমাদের থাকবে 11 জন প্লেয়ার, আমাদের হয়ে একটাই প্লেয়ার মাঠে থাকবে, সে বুট পরে না হাওয়াই চপ্পল পরে। বলো বন্ধু, খেলবে কিনা? ঘাবড়ে যাচ্ছে বিজেপি, খেলা হবে শুনলেই ঘাবড়ে যাচ্ছে। কেন বলুন তো? ওরা বলছে লড়াইয়ের ময়দানে দেখা হবে, আমরা বলছি আমরা তো ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছি, আয়না কবে আসবি? ভয় পাচ্ছে, জোটের রোগ ধরেছে এদের। 16তে জোটের এক রোগ হয়েছিল, 200 আমরাই জিতবো, ডবল সেঞ্চুরি হয়ে গেছে। পরে দেখা গেল জোটের যিনি ক্যাপ্টেন সূর্যকান্ত মিশ্র, যে ব্যাট ফ্যাট নিয়ে দাঁড়িয়েছিল ডবল সেঞ্চুরি করবে, সে নারায়ণগড়ে হিট উইকেট হয়ে গেছে। জোটের চেয়ারম্যানই মাথায় হয়ে গেছে, এবারও তাই হবে। এটা আপনারা দেখতে পাবেন এই বাংলার মাটিতে। তাই মদনদা বলবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু আপনাদের বলবো সবাই সংঘবদ্ধ থাকুন। ছাত্র, যুব, মহিলা সবাই যে ভাষাভাষীর লোক হন না কেন, সবাই মিলে সংঘবদ্ধভাবে লড়তে হবে। শুধু একটা কথা বলি, বিজেপি কিচ্ছু পারবে না, একটা ভগবানকে ঢোকাবে। জানেন তো, ওরা যাওয়া আসার সময় স্লোগান দেয়, আপনাদের দেখাচ্ছি আমি, এটা ফেসবুকে আমার যারা ভিডিও ফলো করেন তারা অলরেডি দেখেছেন, আপনাদের এখানেও তাও দেখিয়ে যাচ্ছি যেন সাধারণ মানুষও শোনেন। দ্বিতীয়বার আরেকবার রিপিট করছি, বিজেপির নেতারা কর্মীরা যখন এখান থেকে বাইক নিয়ে যাবে, এই ভগবানের নামে জয় শ্রী, আমি ঠাকুরের নামটা নিচ্ছি না, স্লোগান দিতে দিতে আপনারা একটু ওদের দাঁড় করাবেন। যারা সাধারণ কামারহাটির মানুষ, যারা হিন্দু ভাইরা আছেন, দাঁড় করিয়ে বলবেন, ভাই স্লোগানটা দে, কিন্তু পায়ের জুতোটা খোল और पैर का जूता उतार के हाथ जोड़ करके बोल जय श्री राम, राम तेरा पिताजी का दोस्त नहीं थे, जूता पहन के उसका नाम मत ले, जूता पहन के श्री राम का नाम मत ले भैया। বাবা তোমার বাবার সাথে বসে তাস খেলতো না রামচন্দ্র, যে তুমি তার নামটা এইভাবে নাও। জুতোটা খুলে ওদের নাম নিতে বলুন নামে। ছোটবেলায় হিন্দু বাড়ির ছেলে, আমার ঠাকুরদা পুজো করার জন্য এলাকায় বিখ্যাত ছিল। মারা যাওয়ার আগে ঠাকুরদা বলে গেছিল, বাবা সিঁড়িতে ওঠার আগে মন্দির সিঁড়িতে প্রণাম করে উঠো, বাসি কাপড়ে ঠাকুরের নাম নিও না, খাওয়া কাপড়ে ঠাকুরের নাম নিও না। এরা মদ খাবে, কি খাবে না খাবে, মাছ মাংস খেয়ে ঠাকুরের নাম নেয় জোরে জোরে। তার মানে কি জানেন? রামের প্রতি এদের ভক্তি নেই, এরা রামচন্দ্রকে ইভিএম মেশিনে পদ্ম ফুলের চাষ করতে কাজে লাগাতে চায়, কিন্তু সেই চাষ এবার হবে না। আরেকটা মজার কথা দেখুন, আমাদের দিদি ভিক্টোরিয়ার মঞ্চে বক্তৃতা দিতে উঠছে, বিজেপির কর্মীরা কি বলছে ঘিরে ধরে, জয় শ্রীরাম, তাই তো? और ये लोग जय श्री राम भी ठीक ठाक नहीं बोलते, जय श्री राम बोलते हैं। अरे श्री राम इंस्टीट्यूट तो वैक्सीन बना रहा है, श्री राम। और हमारा बंगाल में ना पहले एक औरत का, एक नारी का पूजा होता है, हम बोलते हैं जय सिया राम, पहले सिया आता है फिर राम आता है। ये बंगाल का कल्चर है, इसीलिए बंगाल में सबसे ज्यादा पूजा होता है देवी शक्ति का, माँ दुर्गा का, माँ काली का। और ये जो राम नाम ले रहे हो ना, ये मत भूलो कि ये रामचंद्र को भी ना रावण को हराने के लिए माँ दुर्गा का पूजा करना पड़ा था। वही बंगाल से हम लोग आते हैं, ये वही बंगाल का मिट्टी है। আর কি বলছে আমাদের দিদি, স্টেজে উঠছে ভিক্টোরিয়ার বক্তৃতা দিতে, নরেন্দ্র মোদী পাশে বসে, বিজেপি নেতা কর্মীরা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। 1 বছর আগের কথা, 1 সাল পহলে का बात মনে করে দেখুন, মোবাইলে ভিডিও ভাইরাল হয়েছিল, আমাদের দিদি গাড়ি করে যাচ্ছে, বিজেপির লোকেরা ঘিরে ধরে বলছে জয় শ্রীরাম। बोला था कि नहीं बोला था? बीजेपी के लोग सोचे थे हाँ ये तो हमने छक्का मार दिया, दीदी के सामने जय श्री राम बोल दिया। আপনারা একটু ভাবুন, কামারহাটির মানুষ আপনারা বুদ্ধিমান, বিজেপির লোকেরা মমতা ব্যানার্জি গাড়ি করে গেলে বলে জয় শ্রীরাম, দিদি ভিক্টোরিয়ার বক্তৃতা দিতে উঠলে বলে জয় শ্রীরাম। তার মানে তো এটাই দাঁড়াচ্ছে, ওরা দিদির মধ্যে রামচন্দ্রকে দেখতে পায়, তাই না? তাই তো যখন रथे করে जगन्नाथ जाए, আপনি কি বলেন जय जगन्नाथ, कारण रथ के भीतर जगन्नाथ है, इसलिए तो जय जगन्नाथ बोलते हो। जब दुर्गा मैया का मूर्ति जाता है वैन के ऊपर, तब आप बोलते हो जय माँ दुर्गा, क्योंकि वैन के ऊपर दुर्गा माता है। और इसी से जब दीदी गाड़ी के अंदर बैठकर जाता है, वो लोग बोलते हैं जय श्री राम। इसका मतलब गाड़ी के अंदर रामचंद्र का फीमेल वर्सन बैठा हुआ है ना, इसलिए तो वो लोग बोलता है।
তো এই রামচন্দ্র যে দিদিকে ওরা মনে করে, তাই দিদিকে দেখলেই রামচন্দ্র। আর আপনাদের দেখলে যখন বিজেপি কর্মীরা জয় শ্রীরাম বলবে, আপনারা উত্তেজিত হবেন না, আপনারা মাথায় হাত থেকে বলবেন তোর ভালো হোক, আশীর্বাদ করছি। কারণ তো আপনাকে বলছে জয় শ্রীরাম, আপনার মতো রামকে দেখতে পায়। আসলে তৃণমূলের সবকটা কর্মী নেতার মধ্যে ওরা রামচন্দ্রকে দেখতে পায়। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেই রামচন্দ্র যে দেবীকে পূজা করেছিল, সেই মা দুর্গার অবতার, যিনি বাংলায় এসছেন বাংলার মানুষের সেবা করতে, বাংলার মানুষের জীবনটাকে আরো সহজ করতে। তাই সেই দুর্গা আরো একবার জিতবে। তাই बीजेपी কর্মীরা ধর্মের কল নাড়াবে। আপনারা বলবেন हम भी जय श्री राम बोलेंगे, कोई प्रॉब्लम नहीं है, लेकिन दुकान में जाने के बाद अगर सरसों का तेल जय श्री राम बोलने के बाद 150 रुपया के जगह पर 50 रुपया पे मिलता है, हम भी बोलेंगे, कोई प्रॉब्लम नहीं है। लेकिन मिलेगा क्या? नहीं मिलेगा, क्योंकि राम जितना भी हमको आशीर्वाद दे दे, देश के माथे पर तो नरेंद्र मोदी बैठा हुआ है ना। हम भी बीजेपी ज्वाइन करेंगे। किस लिए पता है? सिर्फ वो दाढ़ी वाला मोदी जी को ये समझाने के लिए, प्लीज रिजाइन करें, देश को ऐसे ही आप बचा सकते हो, प्लीज रिजाइन करें। तो फिर আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। নরেন্দ্র মোদী কিন্তু রবীন্দ্রনাথ সেজে আসছে, দাড়ি বাড়িয়েছে, দেখেছেন তো, সাদা দাড়ি। কারণ বাংলায় ভোট আসছে, তাই ওরা দাড়ি বাড়াতে হবে, রবীন্দ্রনাথ হতে হবে। নরেন্দ্র মোদী বাংলার নেতাদের ফোন করে কি জিজ্ঞাসা করে জানেন, আরে তোরা बताना अगले साल किस किस का जन्मदिन है बंगाल का। যার যার জন্মদিন হবে তার মতো দাড়ি রাখবে, তার মতো চুলের কাটিং করবে, করে এসে ভোট চাইবে। এটা নরেন্দ্র মোদীর একটু ফর্মুলা আছে। তো আপনারা দাড়ি দেখে গুলিয়ে ফেলবেন না, এটা রবীন্দ্রনাথ ঠাকুর না আসারাম বাবু, গুলিয়ে ফেলবেন না। সবাই দেখবেন উনি আমাদের প্রধানমন্ত্রী, সম্মান করতে হবে, আমরা সম্মান করছি। আবারও বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে বসে আছে। এই মুহূর্তে ইলেকশন হলে আমাদের যা হিসাব, আমরা 218টা সিটে এখন লিড করছি, 218, বুঝতে পারছেন তো? এটা 222 পেরিয়ে 230-এর দিকে নিয়ে যাওয়া আমাদের টার্গেট। ওরা হাওয়া তৈরি করছে, হাওয়া তৈরি করতে দিন, হাওয়ার বেলুনটা দিল্লির মতোই ফাটবে। আপনারা কামারাটি আর বেলগড়িয়ার বুকে সবাই মিলে সংঘবদ্ধ ভাবে বিজেপি দেখলেই বলুন খেলা হবে। খেলা হবে তো? ওই জোরে বলুন, খেলা হবে তো? খেলা হবে তো? স্লোগানটা হোক একটু। আচ্ছা, একটা কথা স্লোগানটা দেওয়ার আগে বলি, আমরা কিন্তু মা দুর্গার কাছে যখন পুজো করি আমরা প্রদীপ জ্বালি, তাই তো? প্রদীপ জ্বালিয়ে শপথ করতে হবে খেলা হবে, আমাদের দিদি জিতবে। কিন্তু আমাদের কাছে তো প্রদীপ নেই, इलेक्ट्रॉनिक प्रदीप আছে। उसको पता चल गया। सब अपने मोबाइल का टॉर्च जला लीजिए, और ये टॉर्च जलाकर हम दीदी को वापस लाने का शपथ ग्रहण समारोह यहीं से करेंगे। सब अपना मोबाइल का टॉर्च जला लीजिए। अब ये स्लोगान होगा, और ये स्लोगान गुजरात तक पहुंचना चाहिए, वो तो गुजराती भाई के कान में, कि बंगाल एकजुट है, জিতবে তো দিদি। আলোটা জ্বালাতে হবে, ঠিক আছে? আরে বাইরে থেকে পড়িয়ে আসেন নিয়ম কত, প্রতি মাসে আমিও আছি, তুমিও রবে, বন্ধু এবার খেলা হবে। কন্যাশ্রী বনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে বঞ্চিতই হবে, বন্ধু এবার খেলা হবে। ভাঙিয়ে নেতা নয় সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে, বন্ধু সেদিন খেলা হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাঁচি, দিলীপ কিসের কাঁদবে তবে, বন্ধু এবার খেলা হবে। মুকুল শোভন সব্যসাচী বিজেপি আজ আস্ত রাঁচি, দিলীপ কিসের কাঁদবে তবে, বন্ধু এবার খেলা হবে। রাস্তা আলো খাওয়া জল ফিক্সি আছে, ভোটের ফল দিদির বিধান দিদি রবে, বন্ধু এবার খেলা হবে। বুড়ি মায়ের স্বাস্থ্যসাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, বন্ধু এবার খেলা হবে। বন্ধু এবার খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, বুথে বুথে খেলা হবে, বিধানসভায় খেলা হবে, কংগ্রেসও খেলা হবে, তৈরি আছি খেলা হবে, কংগ্রেসও খেলা হবে, এই আই বেঈমান খেলা হবে, এই আই গদ্দার খেলা হবে, এই আই মোদি খেলা হবে, এই আই অমিত খেলা হবে, এই আই অর্জুন খেলা হবে, এই মাটিতেই খেলা হবে, এই সবুজ আবির খেলা হবে। ওই দিক থেকে আওয়াজ কম আছে, ওখানে অমিত শাহ দাঁড়িয়ে আছে, বেঁধে বসিয়ে দিন, এই সবুজ আবির খেলা